আসসালামু আলাইকুম। সম্মানিত 19তম প্রিলিমিনারির পরীক্ষা যারা দিবেন এবং 19তম প্রিলিমিনারির ব্যাচ যারা ভর্তি হবেন, ব্যাচে ভর্তি হতে চান, আজকের এই লাইভে সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি মোহাম্মদ আব্দুল সেলিম, সাদিক একাডেমি, বাংলা শিক্ষক। লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকেই আজকের এই লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, শিক্ষক হওয়ার স্বপ্ন, লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার যে সুপ্ত বাসনা রয়েছে, লাইভে যারা যুক্ত হয়েছেন সকলকেই, এবং প্রিয় হবু শিক্ষকবৃন্দ, 19তম প্রিলিমিনারি ব্যাচ আমাদের সাদিক একাডেমি কর্তৃক পরিচালিত যে 19তম প্রিলিমিনারি ব্যাচ রয়েছে, চলমান রয়েছে, সেই চলমান ব্যাচে আমরা একটা জিনিস দেখেছি, যারা শিক্ষকতা পেশায় এসে একটা বিষয় আমরা দেখেছি যে বিশেষ করে চাকরি পরীক্ষার্থী যারা, তাদের ক্ষেত্রে আমরা সবার কাছ থেকে একটি প্রশ্ন আমরা স্বাভাবিকভাবে পেয়ে থাকি। সেটি হলো চাকরির পরীক্ষার পড়ালেখাগুলো কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। এই প্রশ্নগুলো আমরা বিভিন্ন পরীক্ষার্থী বা যারা চাকরি পেতে ইচ্ছুক এই বাসনাকে মনে ধারণ করে একটি স্বপ্ন দেখেন যে শিক্ষক হবেন বা একটি চাকরি পাবেন, তাদের কাছ থেকে এই প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি। যারা একেবারে শুরু থেকে এই চাকরির পড়ালেখাগুলো শুরু করতে চান, একেবারে বেসিক লেভেল থেকে, এই ধরনের বিষয়গুলো সবার মধ্যে কাজ করে যে কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। তো বিষয়টি হলো, আমি আজকে ক্লাস বিশেষ করে নেওয়ার আগেও একটি ফোন পেয়েছি, যেখানে একজন বলেছিলেন যে আমরা পরীক্ষার যে সিলেবাস রয়েছে, সিলেবাসগুলো আমরা কিভাবে শুরু করব, এই সিলেবাসের বাইরেও পড়তে হবে কিনা। তো মূলত এই কথাগুলোর উত্তর আমরা এর আগেও ক্লাসে বলেছি, লাইভ ক্লাসে বলেছি। তো আজকেও আমি একজনের কাছ থেকে একটি ফোন পেয়ে এই প্রশ্নগুলো পেয়েছি। তো সেই জন্য আমি উত্তরগুলো আবার বলছি আর কি, যে দেখুন, যারা আপনার একেবারে বিগিনার রয়েছেন, একেবারে খুব বেসিক লেভেল থেকে শুরু করতে চান, তাদেরকে অবশ্যই আপনার সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। যেমন শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি সিলেবাস রয়েছে, বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার সিলেবাস রয়েছে। তো সর্বপ্রথম আমাদের
এনটিআরসি কর্তৃক যে সিলেবাসগুলো দিয়েছেন সেই সিলেবাসগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। কোন কোন টপিকগুলো রয়েছে, কোন কোন টপিকে আপনার দুর্বলতা আছে, কোন কোন বিষয়গুলো আপনি একেবারেই শেখেননি বা কোনো টপিকের উপরে আপনার এখনও শেখা হয়নি, এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করতে হয়। বিগত সালের প্রশ্নগুলো দেখতে হয় যে প্রশ্নের ধরনগুলো কেমন, এই বিষয়গুলোর উপরেই মোটামুটি একটা প্রস্তুতি নিতে হয় আর কি। তো যাই হোক, আমরা 19তম প্রিলিমিনারির যে পেইড কোর্স, সেই পেইড কোর্স আমরা চালু করেছি। এখানে সকল প্রকার প্রিলিমিনারির সকল প্রকার দিক নির্দেশনা এবং বিশেষ ক্লাস, স্পেশাল ক্লাসগুলো আমরা এখানে পরিচালনা করছি। যারা ভাবছেন যে এই দিক নির্দেশনার আওতায় আসবেন, এই গাইডলাইনগুলো আপনাদের প্রয়োজন, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো আমার পরিচয়টি আমি আবারও দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুস সেলিম, বাংলা শিক্ষক, সাদিক একাডেমি। এবং এখানে আমি প্রিলিমিনারি এবং রিটেনের যে কোর্সগুলো রয়েছে সেগুলো পরিচালনা করি বাংলা বিষয়ের, স্কুল কলেজ স্কুল দুই পর্যায়ের। এখন আমরা যখন প্রিলিমিনারি স্কুল এবং কলেজ এবং স্কুল দুই পর্যায়ের প্রত্যেকটা লেভেলেরই আমি বাংলা বিষয়ের যে প্রিলিমিনারির সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলো আপনাদেরকে সম্পূর্ণ করাবো। আপনাদের ক্লাসগুলো আমি পরিচালনা করব বাংলা বিষয়ের। তো আজকে আমি আপনাদের সামনে এসেছি বাংলা বিষয়ের ছোট্ট একটি বিষয় নিয়ে, যে বিশেষ করে আপনারা সিলেবাসটা যদি আপনারা একটু দেখেন, আমি সিলেবাসের কি কি টপিক রয়েছে সেই বিষয়গুলো একটু বলতে চাই। ব্যাকরণগত বিষয়, সমাস, তারপরে ভাষারীতি, সন্ধি, প্রত্যয়, উপসর্গ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ভুল শুদ্ধকরণ, এই বিষয়গুলো মোটামুটি আমাদের সিলেবাসে রয়েছে। এবং এর পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অনুবাদ রয়েছে, ব্রাম চিহ্ন রয়েছে। তারপরে আপনার বিশেষ করে যে এই সিলেবাসের বাইরেও কিন্তু আমাদের অনেক প্রশ্ন আমরা ইতিপূর্বে দেখেছি যে নিবন্ধন পরীক্ষায় সিলেবাসের বাইরেও কিছু সাহিত্য অংশ থেকে কিছু প্রশ্ন আসে। সেই সাহিত্য অংশগুলো আমরা পেইড কোর্সে আমরা বিশেষভাবে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি বাংলা ব্যাকরণ বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ভুল শুদ্ধকরণ। আমরা যেটাকে ইংরেজিতে বলি যে কারেকশন, এক কথায়। তো কারেকশনটি মূলত প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কারেকশন হয়ে থাকে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, প্রত্যেকটা গ্রামারেরই কিন্তু যখন কারেকশন বা শুদ্ধকরণ আসে বা শুদ্ধিকরণ আসে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়টি চলে আসে। আচ্ছা, এখন আজকে আমি আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাবো। দেখুন, বাংলা বিষয়ের ভুল শুদ্ধকরণ, শুধু বাংলা বিষয় না, আমরা জানি ইংরেজি বিষয়েরও কিন্তু কারেকশন নামক একটি টপিক থাকে, যেই টপিক থেকে পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। আচ্ছা, তো দেখুন, ভুল শুদ্ধিকরণ, এটা শুদ্ধিকরণ হবে, টাইপিং মিস্টেক হয়েছে, আসলে শুদ্ধিকরণ। তো ভুল শুদ্ধিকরণ আপনাকে প্রশ্নগুলো কেমন হয়, যে বানান সংক্রান্ত হোক, তারপরে আপনার বাক্যের বিষয়ে হোক, যে কোনো ব্যাকরণের যে কোনো বিষয় থেকে ভুল একটি প্রয়োগ দেওয়া থাকবে, সেটিকে আপনাকে শুদ্ধ বিষয়টি নির্বাচন করতে হবে। তো ভুল শুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে দেখুন, বানানের ক্ষেত্রে আমরা এই যে দন্ত শয় ক, একটা কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয়। একটা হলো দন্ত শয় ক, আর একটা হলো মূর্ধন্য শয় ক। মনে করুন যে দন্ত শয় ক, শটা কি, দন্ত স, আর একটি হলো মূর্ধন্য স, তাই না? তো এখন এই বিষয়গুলো আমাদের দেখতে হবে যে কোথায় দন্ত শয় ক, কোথায় মূর্ধন্য শয় ক, তাই না? এটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে কোন বানানের ক্ষেত্রে কোনটি আমাদের প্রযোজ্য হবে। তো এখানে এই টপিকটি আমি নিয়ে এসেছি। যেমন দেখুন, দন্তস্বয় ক, এই দন্তস্বয়ের কয়ের ক্ষেত্রে আমরা যদি
একটা ছোট্ট টেকনিক ফলো করি, তাহলে কিছু শব্দ আমরা নির্বাচন করতে পারবো বা বাছাই করতে পারবো যে শব্দগুলোর ক্ষেত্রে শুধুমাত্র দন্তস্বয়কই ব্যবহৃত হবে। যেমন যদি আমি বলি ধরুন টিপুর ভাষণ। আচ্ছা, এখানে ভাষণ বানানটি কিন্তু ভুল। হ্যাঁ, ভাষণ বানানটি এই জায়গায় ভুল। আমি এই যে টিপুর ভাষণ, এইখানে এই যে এই লাইনটা আমি লিখেছি, এই লাইনটির মাধ্যমে কয়েকটি শব্দ আমরা বের করতে পারবো যে শব্দগুলোর ক্ষেত্রে শুধুমাত্র দন্তস্বয়ক ব্যবহৃত হবে। যেমন দেখুন, যেমন যখন আমরা তিরস্কার বানানটি লিখি, তিরস্কার, তখন কি হয়? দন্তস্বয়ক হয়। তখন কি হয়? দন্তস্বয়ক হয়। তারপরে যেমন আমরা যখন লিখি পুরস্কার, পুরস্কার বানানটা যখন লিখি, পুতে কি হবে? পুরস্কার। ঠিক আছে? আচ্ছা, এখানে যেমন ভাস্কর, ভাতে কি হবে? ভাস্কর। তন্ত্রের সাথে কি আছে? সংস্কার, সংস্কার, তাই না? আচ্ছা, তো এই যে এখানে আমরা শব্দগুলো পেলাম। তারপরে দেখুন, যদি আমরা দন্ত ন দিয়ে একটা শব্দ লিখি তাহলে কি পাবো? নমস্কার। কি হচ্ছে? নমস্কার, তাই না? অর্থাৎ এই যে ভুল শুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা আমাদের মধ্যে অনেক সময় একটা দ্বিধা তৈরি হয় যে দন্তস্বয়কয়ের বানান করার ক্ষেত্রে দন্তস্বয়কটা কোন কোন শব্দের ক্ষেত্রে ব্যবহৃত। এখানে আমি 5টা শব্দ নির্বাচন করেছি। যেমন তিরস্কার বানানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দন্তস্বয়ক, দন্তস্বয়ক। পুরস্কার বানানের ক্ষেত্রে দন্তস্বয়ক, ভাস্কর বানানের ক্ষেত্রে দন্তস্বয়ক, সংস্কার বানানের ক্ষেত্রে দন্তস্বয়ক, নমস্কার বানানের ক্ষেত্রে দন্তস্বয়ক। ঠিক আছে? তো এখন এই যে শব্দগুলো আমি লিখেছি, এখানে আপনি যদি এই কৌশলটি অবলম্বন করেন, টিপুর ভাষণ, এই ভাষণ বানানটি অবশ্যই দন্তস্ব। ভাষণ বানান যদি আমরা জানি যে ভাষণ বানানটা কেমন? ভয়াকার, মূর্ধন্যস্ব, মূর্ধন্য, তাই না? কিন্তু এই জায়গাটায় আমি বোঝানোর ক্ষেত্রে শব্দগুলো নির্বাচনের ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করেছি। কৌশলটি যে আমি শব্দগুলো ব্যবহার করতে পারি। ভাতে ভাস্কর, দন্তের সাথে সংস্কার, নতে নমস্কার, এই বানানগুলোর ক্ষেত্রে দন্তস্বয়ক ব্যবহৃত হবে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখুন, আমরা যদি আরেকটা জিনিস দেখি, যেমন মূর্ধন্যস্বয়ক, তাই না? মূর্ধন্যস্বয়ক বানানের ক্ষেত্রে আমরা দেখব যে মূর্ধন্যস্ব বানানের ক্ষেত্রে আমরা দেখব যে এমন কিছু শব্দ আছে যেই শব্দগুলো মূর্ধন্যস্বয়ক ব্যবহৃত হবে, দন্তস্বয়ক সেখানে ব্যবহৃত হবে না। আচ্ছা, তাহলে এখানে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আপনারা একটু কৌশল অবলম্বন করে যদি সেটা মনে রাখতে পারেন। যেমন দেখুন, বলা হচ্ছে যে আপনি দুপ, তাই না? তো আমি এখানে একটা বাক্য লিখেছি যে আপনি দুপ। হ্যাঁ, তো এই শব্দগুলো থেকে আমি কিছু মানে এই লাইনটা থেকে আমি কিছু শব্দ বের করব। সেইগুলো শব্দগুলো কি কি? যেমন ধরুন যে আতে কি? আতে হবে আপনার আবিষ্কার। আতে কি হবে? যখন আপনি আবিষ্কার বানানটি লিখবেন, আবিষ্কার বানানটি যখন লিখবেন তখন অবশ্যই আপনাকে মূর্ধন্যস্বয়ক ব্যবহার করতে হবে। ঠিক আছে? আবার যখন আপনি পরিষ্কার বানান লিখবেন, পরিষ্কার, তখনও কিন্তু আপনার মূর্ধন্যস্বয়ক ব্যবহার করতে হবে। ঠিক আছে? পুরস্কার বানানে কিন্তু আপনার মূর্ধন্যস্ব নয়, পুরস্কার বানানে দন্তস্বয়ক। আচ্ছা, তাহলে আবিষ্কার, পরিষ্কার, আর একটা কি আছে? মনে করুন যে আপনি যদি লেখেন যে
নিষ্ঠুর বানান, হ্যাঁ, নিষ্ঠুর বানানটা যদি লেখেন তাহলে সেখানে আমরা মূর্ধন্য ষ ঠ ব্যবহার করব। আবার ন দিয়ে আমরা কি আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, দু দিয়ে আমরা কি ব্যবহার করতে পারি, যেমন বলছি যে দুষ্কর। ব দিয়ে কি আছে, বহিষ্কার। আচ্ছা, নি দিয়ে আরেকটা শব্দ আমরা লিখতে পারি, নি দিয়ে। তো নি দিয়ে কি শব্দ হতে পারে, যেমন এখানে দেখুন মূর্ধন্য ষয়কা আছে না, তাহলে মূর্ধন্য ষয়কা যেখানে যাবেন সেখানে কিন্তু একটা এখানে আপনার মূর্ধন্য ষয়ক আকার, মূর্ধন্য ষয়কা আকার, মূর্ধন্য ষয়ক, মূর্ধন্য ষয়ক, অর্থাৎ এই বানানগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, মূর্ধন্য ষয়ক ব্যবহার করতে পারি। আচ্ছা, আর একটা শব্দ কিন্তু রয়েছে, যেমন বলছে যে আপনার নিষ্কর্মা, তাই না, যেমন বলছে যে নিষ্কর্মা, এই নিষ্কর্মা, নিষ্কর্মা। আচ্ছা, এই শব্দটার ক্ষেত্রে আমরা মূর্ধন্য ষ ক ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যদি আপনি দুব, এই যে এই বাক্যটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনি কিছু শব্দ বের করতে পারবেন, যে এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো, মূর্ধন্য ষ ক। এই শব্দগুলো, এই বাক্যটার মধ্যে আমরা 1 2 3 4 5 5টা শব্দ পাবো, যে শব্দগুলো ষয় ক ব্যবহৃত হবে, মূর্ধন্য ষয় ক। আর আরেকটি শব্দ আমরা দেখিয়েছি ইতোপূর্বে, সেটা কি, যে আপনার ত্রিপুর ভাষণ। ত্রিপুর ভাষণের মধ্যে আমরা 5টা শব্দ পাবো, যে 5টা শব্দের মধ্যে আমরা কোনটা পাবো, কোন স পাবো, দন্তস্বয় ক, দন্তস্বয় ক। তিরস্কার, পুরস্কার, ভাস্কর, সংস্কার, তারপর নমস্কার, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা দন্তস্বয় ক ব্যবহার করব। আর যদি আমরা দেখি যে আপনার যেমন মূর্ধন্য ষয় ক ব্যবহৃত হবে, এটা যদি মনে রাখতে চাই আমরা, অবশ্যই আমরা কোনটি ব্যবহার করব, আপনি দুব। তাহলে আপনি দুব, এই যে শব্দটা মানে এই বাক্যটার মধ্যে আমরা কয়েকটি শব্দ পাবো, আবিষ্কার, পরিষ্কার, তারপরে নিষ্ঠুর বা নিষ্কর্মা, তারপরে আছে দুষ্কর, বহিষ্কার। এই শব্দগুলোর মধ্যে আমরা এখানে শুধুমাত্র আমরা দেখিয়েছি যে নিষ্ঠুর বানান। আচ্ছা, এখানে মূলত মূর্ধন্য ষয় ক, 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 এই যে দন্তস্বয় ক এবং মূর্ধন্য ষয় ক, এই যুক্ত দুইটি বর্ণ কোথায় দন্তস্ব, কোথায় মূর্ধন্য ষ বসবে, এর ভিতরে কিন্তু আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তো সেটা যেন তৈরি না হয়, তো এই কৌশলটা আমি আপনাদেরকে দেখালাম। এই কৌশলটি মাথায় রাখলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আপনারা আরও সুন্দর সুন্দর ক্লাস পেতে, যদি বিশেষ করে একটি বিষয় আমি গতদিনও বলেছি যে আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত, তবে আমি একটি কথাই বলতে চাই, সেটি হলো যে আপনার প্রস্তুতিটা যেন গোছালো হয়, প্রস্তুতিটি যেন আপনার যে পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি যেন গোছালো হয় এবং কৌশলগত হয়, অর্থাৎ কৌশল অবলম্বন করে। কিন্তু যেমন আমি এখানে যে বিষয়টি দেখিয়েছি, পড়াশোনাটা কিন্তু কৌশল অবলম্বন করে করলে স্থায়ী হয় এবং সেটি ফলপ্রসূ হয়। আপনি গাদা গাদা পড়লেন, অনেক পড়লেন, কিন্তু সেটা মনে রাখতে পারলেন না বা সেই বিষয়টি আপনি আত্মস্থ করতে পারলেন না, তাহলে সেটি আপনার জন্য ফলপ্রসূ হবে না। তো ফলপ্রসূ পড়াশোনার জন্য এবং ভালো একটি দিক নির্দেশনার জন্য আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে পড়াশোনা শুরু করবেন। তো আশা করি আপনারা 19তম প্রিলিমিনারির যে প্রস্তুতি, একটি মানসিক প্রস্তুতি আপনারা অনেকেই নিয়েছেন এবং নিচ্ছেন। আশা করি আপনাদের প্রস্তুতি ভালো হবে এবং আপনাদের শেখা এবং আপনাদের জ্ঞান অর্জন, পরীক্ষার জন্য যা যা দরকার সেইভাবে আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন, এই প্রত্যাশা তো রাখছি। আর আরেকটি বিষয় বলতে চাই, আমাদের সাদিক একাডেমি
সাদিকস পাবলিকেশন থেকে প্রকাশিত আমাদের একটি প্রিলিমিনারির, আপনারা জানেন, একটি প্রিলিমিনারির একটি বই রয়েছে সাদিক স্যারের। তো এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এই বইটি খুবই ভালো একটি বই। এখানে খুব সুন্দরভাবে আমাদের যে প্রিলিমিনারির নিবন্ধন, শিক্ষক নিবন্ধনের যে প্রিলিমিনারির যত টপিক রয়েছে সেই টপিকগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া। বইটি আপনারা অবশ্যই কালেকশন করবেন। এবং এই বইয়ের আমাদের 19তম প্রিলিমিনারির যে কোর্স শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে, চলমান যে কার্যক্রম, সেই কার্যক্রমের প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি আমরা এই বই থেকে আপনাদের যে হোমওয়ার্ক রয়েছে এবং ক্লাস যে লেকচারগুলো রয়েছে সেই লেকচারগুলো আমরা এই বই থেকে দিব। এবং বইটি খুবই ভালো মানের একটি বই, এই বিশ্বাসটা আপনারা রাখতে পারেন। আর সেই দিক থেকে আপনারা বইটি সংগ্রহ করবেন। আর যারা 19তম প্রিলিমিনারি কোর্সে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই সাদিক স্যারের পেজে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে 19তম প্রিলিমিনারি কোর্সে কিভাবে ভর্তি হতে হবে, যুক্ত হতে হবে, সেই ধারণাগুলো, সেই পরামর্শগুলো আপনারা পাবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ফ্রি ক্লাস এখানে শেষ করছি। আগামী কোনো ক্লাসে দেখা হবে। তো সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।